এক-এগারোর বেশ কয়েকটি অপরাধের সাথে সম্পৃক্ত মোজাফফর জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। এক-এগারোর অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ড নামে ওই ফেক ব্যক্তি কথাবার্তা তারা বলেছে। এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। শহীদ জিয়ার খুনি মোজাফফরের দেশি বিদেশি আশ্রয়দাতাদের খুঁজে বের করার আহ্বান বিএনপির। ৪৫ বছর কোথায় ছিল মেজর মুজাফফর? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিচ্ছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্থানীয় নির্বাচনেও দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা। ইসির বৈঠকে সিদ্ধান্ত, সুপারিশ পাঠানো হবে মন্ত্রণালয়ে। সাতক্ষীরার জামায়াত এমপির ভিডিও ঘিরে বিতর্ক। দ্বিতীয় স্ত্রী দাবি করলেও চাকরির সুপারিশ করা বায়োডাটায় অবিবাহিত উল্লেখ তরুণীর। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা। সরকারিতে ৫,৫০,০০০ থেকে ৬.৫ লাখ নির্ধারণ, বেসরকারিতে ৫,১৩,০০০। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণ, আহতদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি। ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে দ্রুতই দেওয়ার আশ্বাস। দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে মোদির পদত্যাগ দাবি। বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা সহ আটক অনেকে। যন্তর মন্তরে ককরোচের অবস্থান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন এক-এগারোর বেশ কয়েকটি অপরাধে সম্পৃক্ত। জন্ড নামে যোগাযোগ রাখতেন এক-এগারোর অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে। ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায়ও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে ২৩ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে, আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে। চিফ প্রসিকিউটর জানান, টানা ১৬ বছরে বাংলাদেশ ও ভারতে নিয়মিত যাতায়াত করতেন মোজাফফর। তবে তিনি জন্ড নামে এক-এগারোর কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এক-এগারোর অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ড নামে ওই ফেক ব্যক্তি, তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ড নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। এছাড়া জুলাই আন্দোলনে মুগ্ধ সহ ১১ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন রুহুল কবির রিজভী। বলেন, এই মুহূর্তে দেশে চক্রান্ত চলছে, তাই নেতাকর্মী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এটি আমাদের চিন্তা হলো যে আমরা সব খোঁজ খবর নিচ্ছি। প্রথমে আইসিইউতে আছে, চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। ৪৫ বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আপনারা মনে করছেন যে আজকে হয়তো আপনার কিছু নাই, কিন্তু এই নায়ের এই শূন্যতায় একদিন আপনাদেরকে নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। স্থানীয় নির্বাচনেও দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী। এমপিওভুক্ত শিক্ষক ও ঋণ খেলাপিরা প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান কমিশন সচিব আখতার আহমেদ। বলেন, এসব সুপারিশের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্তর পর এবার স্থানীয় সরকার আইন পরিবর্তনে হাত দিয়েছে নির্বাচন কমিশন। যদিও স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন, পরিমার্জন কিংবা সংশোধনের এখতিয়ার কমিশনের নেই। নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে স্থানীয় সরকার আইন পরিবর্তনে কিছু প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের ১২তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সংবাদ সম্মেলনে জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপি ও বন্ধকদাতার বিষয়েও কঠোর হওয়া সহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে। সচিব জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে ইসি। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর, তাহলে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত, আমাদের ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে ৩১শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের এনআইডি সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে বৈঠকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন নাইম হাসান, যাচ্ছি তার কাছে। নাইম, আপনাকে স্বাগত জানাই। নাইম, আজকে বলা যায় যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে যেই প্রতিশ্রুতি ছিল সরকারের, তার প্রস্তুতি কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন থেকে এক ধরনের নেওয়া শুরু হয়েছে। কি বিষয়ে আলাপ করলেন ইসি সচিব এবং কি ধরনের বিষয়াদি সেখানে প্রস্তুতির কাজ চলছে? জি ধন্যবাদ। আজকে মূলত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম নির্বাচন কমিশনে আর কি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যে বৈঠকের মূল এজেন্ডাই ছিল হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যেই মানে তোড়জোড়টা শুরু হয়ে গেছে। সেই তোড়জোড়ের প্রাথমিকভাবে আজকে হচ্ছে ইসির যে কমিশনের বৈঠক হয়েছিল, এই বৈঠকে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে আর কি হচ্ছে আইনিগত যে পরিবর্তনগুলো রয়েছে, সেই আইনিগত কাঠামো পরিবর্তনের প্রস্তাবনা মূলত হচ্ছে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় মূলত হচ্ছে সেখান থেকে তাদের চূড়ান্ত যেই সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা গ্রহণ করবে। যদি একটু আমি আজকে দেখাতে চাই যে আজকে মূলত হচ্ছে যে ইসিতে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের যে আলোচিত যে মূল বিষয়গুলো ছিল, তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচনে হচ্ছে মানে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে হচ্ছে সেনাবাহিনী দায়িত্ব পালন করতে পারবে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে ২০০৮ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের যে সময়টা ছিল, ওই সময় হচ্ছে এরকম এই স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী হচ্ছে দায়িত্ব পালন করেছিল। এরপরে কিন্তু গত ১৭ বা ১৮ বছরের মতোই লম্বা সময় স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনীকে কোনো ধরনের দায়িত্ব পালন করতে এরকম ভূমিকায় দেখা যায়নি। তো ইসির আজকে যে বৈঠক ছিল, সেই বৈঠকে মূলত আর কি ইসি এই প্রস্তাবনাটা দিয়েছে যেন স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনীকে সেই
ভূমিকাটা পালনের যে সক্ষমতাটা সেটা যেন হচ্ছে দেওয়া হয়। এরপর ইসির যে বৈঠক ছিল সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এমপিও, শিক্ষক ও যারা হচ্ছে ঋণ খেলাপি যারা আছেন তারা মূলত হচ্ছে এবারের এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে ইসি বলেছে যে হচ্ছে যে যারা হচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে বা সরকারি ভালো অবস্থানে আছে তারা হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি ইসি আরও বলেছে যে যারা ঋণ খেলাপি, বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত রয়েছেন তারাও হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আর এই যে তাদের যে প্রস্তাবনা বা এই প্রস্তাবনাগুলো মূলত হচ্ছে তারা এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংসদেই মূলত হচ্ছে এই সিদ্ধান্তগুলো মানে চূড়ান্ত করা হবে যে এই যে আচরণ বৃদ্ধিগুলো রয়েছে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসি সচিব যেটি বলেছেন যে শুধু খেলাপিরা না, তাদের যারা গ্যারান্টর আছেন ঋণের খেলাপিদের তাদেরকেও কিন্তু আসলে এই জায়গাটা অন্তর্ভুক্ত করা এই বিষয়ে তো মোটামুটি এক ধরনের পরিষ্কার ধারণা পেলাম। একটু জানাবেন যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে প্রায় মানে 1/2 কোটির মতো মামলা কিন্তু আসলে আটকে আছে। এই মামলার যে জট সেটি কমানোর জন্য একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে? যে আজকে মূলত হচ্ছে আইনমন্ত্রী আসাদুজ্জামান মূলত হচ্ছে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি সেখানে জানিয়েছেন যে মূলত আইন মন্ত্রণালয় থেকে হচ্ছে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যে মধ্যস্থতা, মানে মামলাগুলোর জট নিরসনের জন্য এক ধরনের মধ্যস্থতার কার্যক্রম শুরু হবে। সেই বিষয়ে আজকে হচ্ছে আইন মন্ত্রণালয় বৈঠক হয়েছিল। এরপরে হচ্ছে আইনমন্ত্রী কথা বলেছেন। এই বিষয়ে একটি প্যাকেজ রয়েছে, আমরা সেই প্যাকেজটি একটু দেখে নিব। জি। দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা প্রায় ৪৫ লাখ। এর মধ্যে পারিবারিক আদালতে বিচারাধীন প্রায় ৭৫,০০০ মামলা। দ্রুত বিচার নিশ্চিতে পারিবারিক আদালত প্রতিষ্ঠা হলেও ৫ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি প্রায় ৫,০০০ মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় মামলা জট কমিয়ে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে নির্দিষ্ট কিছু আইনের ক্ষেত্রে মামলা দায়েরের আগে লিগ্যাল এইডের আওতায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করে সরকার। পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ ও যৌতুক সহ ৯টি আইনের বিরোধে আদালতে মামলার আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। গত বছর সেপ্টেম্বরে ২০ জেলায় চালু হওয়া এই কার্যক্রমের সাফল্যের পর নতুন করে পঞ্চগড়, টাঙ্গাইল সহ ১০ জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে ১ বছরের মধ্যে মামলা জট কমিয়ে আনা সম্ভব। আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী ১ বছরে ৪.৫ মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা ২ মিলিয়নে কমিয়ে আনতে পারবো। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করা হবে না বলে প্রশ্নের জবাবে জানান আইনমন্ত্রী। রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে, এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে দুইটা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। কোনো মানুষ যেন মামলার ভোগান্তিতে না পড়েন এবং ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করতে চায় সরকার। ফরমালি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নাইম, আমরা প্রতিবেদনটি দেখলাম, এখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং আইনমন্ত্রী নিজেও আইনজীবী ছিলেন। তিনি দীর্ঘদিন অ্যাটর্নি জেনারেল কিংবা ডেপুটি অ্যাটর্নির দায়িত্ব পালন করেছেন। সবকিছু মিলিয়ে যেই ঘটনাগুলো নিয়ে আলাপ হলো কিংবা যে প্রস্তাবগুলো তিনি উদ্যোগগুলোর কথা জানালেন, একটু আমাদেরকে জানাবেন আসলে কিভাবে উদ্যোগগুলো নিচ্ছেন, কি নিচ্ছেন? জি জাফর, আমি যদি একটু জানাতে চাই যে বর্তমানে আইনমন্ত্রী আজকে যেটা জানিয়েছেন যে বর্তমানে বাংলাদেশে প্রায় হচ্ছে ৪৫ লাখ মামলা হচ্ছে চলমান রয়েছে। এই মামলার জটের কারণে কিন্তু হচ্ছে আইন মন্ত্রণালয়ের নানা কাজ হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে। মূলত এই কারণে সরকার এবং বিচার প্রার্থীরাও বিচারটা পাচ্ছেন না। জি, এই কারণে হচ্ছে সরকার একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ সম্পর্কে আজকে মূলত আইনমন্ত্রী ব্রিফ করেছেন। আমি যদি একটু দেখাতে চাই, আজকের যেই বৈঠকটি হয়েছিল, বৈঠকটির শেষে আইনমন্ত্রী যেমনটা জানিয়েছে যে মামলার আগে বাধ্যতামূলক একটি মধ্যস্থতার ব্যবস্থা করতে হবে। তিনি বলেছেন যে হচ্ছে যে বিভিন্ন জেলায় যে লিগ্যাল এইড যেই সংস্থা রয়েছে বা আরও
মধ্যস্থতাকারী যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে এদের মাধ্যমে যে সকল মামলাগুলো আপোষ মীমাংসার মাধ্যমে আর কি সমাধান করা যায় সেই মামলাগুলো আর কি হচ্ছে এভাবে সমাধান করে আসলে এই মামলার সংখ্যাগুলো কমিয়ে আনা হবে। এক্ষেত্রে যেমন হচ্ছে মামলা যারা হচ্ছে মামলা করেছেন বা মামলার যারা ভুক্তভোগী বাদী যারা রয়েছেন তাদের হচ্ছে অনেকটাই হচ্ছে হয়রানি কমবে, তাদের অর্থ অপচয় কমে যাবে। এছাড়াও হচ্ছে এই মধ্যস্থতা কি থানায় হবে না লিগ্যাল এইডের মাধ্যমে? না, লিগ্যাল এইড হবে। এছাড়া জেলায় আরও মধ্যস্থতাকারী যে ধরনের সংস্থা বা যারা দায়িত্বরত রয়েছেন তারা আসলে এই বিষয়গুলো দেখবেন। এছাড়া যে ধরনের মামলাগুলো হচ্ছে আদালতে চলমান রয়েছে সেই মামলাগুলোও তারা চাইলে যদি হচ্ছে মধ্যস্থতার মাধ্যমে সমাধান করতে পারে তাহলে তারা সেভাবে সমাধান করে নিতে পারবে। এক্ষেত্রে আইনমন্ত্রী বলেছেন যে অনেক মামলা হচ্ছে এই মধ্যস্থতার মাধ্যমে প্রত্যাহার করা হবে না। এর মধ্যে উনি একদমই খুব বেশ কয়েকটি বিষয় সরাসরি স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে ধর্ষণ হত্যাসহ যে স্পর্শকাতর মামলাগুলো আছে এই মামলাগুলোতে যারা মূলত আসামি তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে তারা নিরপরাধ। সেটা হচ্ছে আইনের বা আদালতের মাধ্যমে তাদেরকে প্রমাণ করতে হবে। এর মাধ্যমে হচ্ছে তারা হয়তো ওই মামলার থেকে পরিত্রাণ পাবে, অন্যথায় কোনো ধরনের মধ্যস্থতা এই ক্ষেত্রে কাজ করবে না। আর এই বিষয় যদি একটু সবশেষ জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই মধ্যস্থতার কার্যক্রম দেশের প্রায় 10টি জেলায় শুরু হয়েছে। এই 10টি জেলা হচ্ছে বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নড়াইল, যশোর, ফরিদপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল। এই 10 জেলায় ইতিমধ্যে এই মধ্যস্থতা কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রী বলেছেন যে ধাপে ধাপে বাকি 64 জেলায় এই মধ্যস্থতা কার্যক্রম শুরু হবে। আশা করছেন যে 1 বছরের মধ্যে 45 লাখ মামলা থেকে 20 লাখের মধ্যে এই মামলা সংখ্যা। ধন্যবাদ আপনাকে নাইম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম, জানাচ্ছিলেন আজকে যে আলোচিত বিষয় বিশেষ করে মামলার জট কমানো এবং স্থানীয় সরকার নির্বাচন সে বিষয়ে বিস্তারিত। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্কে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করলেও এই এমপির সুপারিশ করা বায়োডাটায় ওই তরুণীকে অবিবাহিত উল্লেখ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের এই এমপির ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। প্রথমে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন মহল ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করে। তবে কয়েক ঘন্টার মধ্যে ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান ভিডিওটিতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। পরে আরেকটি ভিডিওতে ওই তরুণী প্রথম স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য একই দাবি করেন। জানানো হয় ভিডিওটি রাজধানীর মগবাজারে সংসদ সদস্যের ব্যবসায়িক কার্যালয়ে ধারণ করা হয়েছিল। তাদের ভাষ্য পারিবারিক বিরোধের জেরে ভিডিওটি ফাঁস করা হয়েছে এবং এ ঘটনায় চাঁদাও আদায় করা হয়। এদিকে 17 জুন বিয়ের দাবি করা হলেও জামায়াতের এই এমপির 22 জুন চাকরির জন্য সুপারিশ করা ওই তরুণীর জীবন বৃত্তান্তে অবিবাহিত উল্লেখ করা নিয়ে চলছে বিতর্ক। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি এলাকাবাসীর। একজন এমপি হিসেবে তাদের সামাজিক অবক্ষয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এর একটা প্রভাব আসলে যারা উঠতি বয়সী ছেলেমেয়ে বিশেষ করে টিনেজার তাদের মধ্যে পড়ে এবং এটা সামাজিক একটা নেতিবাচক প্রভাব তো সুদূর প্রসারী। এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করে স্থানীয় জামায়াত নেতা জানান দলীয়ভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমরা ওনার সাথে কথা বলি, যোগাযোগ করি, উনি এটা আমাদেরকে জানিয়েছেন যে এটি তার বৈবাহিক সূত্রের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী। এদিকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের এই ঘটনায় প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেল। ওমর ফারুক, সময় সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিধ্বস্ত ভবনের সামনে শ্রদ্ধা, বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে পাশাপাশি প্রদর্শন করা হয় ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা সহ নানা বার্তা। এদিকে ঘটনার বছর পার হলেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। এতে হতাশা প্রকাশ করেছেন স্বজনরা। ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসা ব্যয়ের তুলনায় অপ্রতুল বলেও অভিযোগ তাদের। 1 বছর পেরিয়েছে, তবুও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই পোড়া ভবনের সামনে দাঁড়ালে থমকে যায় সময়। শোকের ভার কমেনি, বরং 21 জুলাই আবারও নতুন করে ফিরে আসে সেই বিভীষিকাময় দুপুর।
2025 সালের 21 জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে অন্তত 36 জন নিহত হন, আহত হন শতাধিক। নিহতদের বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী। প্রাণ হারান বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। ঘটনার 1 বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেনি স্বজনরা। অনেক আহত শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন। পরিবারগুলোর অভিযোগ, ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসার ব্যয়ের তুলনায় অপ্রতুল। অন্যদিকে সরকারের তরফ থেকেও উদ্যোগ পর্যাপ্ত নয়। ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় স্বজনদের হতাশা আরও গভীর হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানায় স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনের সামনে ফুলের শ্রদ্ধা, বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রদর্শন করা হয় নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা সহ নানা বার্তা। মাহারিন চৌধুরী মিস উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। চোখের সামনে ওরা আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। ওদেরকে ভোলার মতো আসলে আমাদের যাবে না। যারা ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। নিহতদের স্মরণে উত্তরা সহ মাইলস্টোনের 16টি শাখায় দেয়া হয় একদিনের ছুটি। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় আহতদের অনেকে বয়ে বেড়াচ্ছেন সেই ভয়াবহ দুর্ঘটনার ক্ষত। আহতদের আরও উন্নত চিকিৎসা লাগলে সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শারিনা জাহান সায়রা এবং সাইবা জাহান সাইমা যমজ 2 বোন একই সঙ্গে একই ক্লাসে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলে। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে যায় 2 বোন। 1 বছর ধরে চলা চিকিৎসার পর এখনও তাদের বয়ে বেড়াতে হচ্ছে সেই ক্ষত আর ব্যথা। কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেটিও অজানা। বাস্ট হওয়ার পরে যে তৈল ছিল প্লাস অন্যান্য আদার্স যেগুলো ওদের গায়ে আসে পড়ছে, পড়ার পরে ওদের পুরো ড্রেস আগুন ধরে গেছে। আগুন ধরার কারণে ওরা আর দৌড়াদৌড়ি করতেছিল, পুরো আগুন শরীর এবং ব্যাগে পুড়ে গেছে। মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করেন চিকিৎসকরা। আহত শিক্ষার্থী, শিক্ষক, নিহত স্বজনরা স্মৃতিচারণ করেন সেদিনের বিভীষিকার। আমাকে আইসিইউতে কেন আনলে? এখানে তো তোমার অনেক টাকা খরচ হবে। আমি বলেছিলাম সমস্ত খরচ সরকার বহন করতেছে। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়েও আমার কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করেছে। দুর্ঘটনার পর সে সময় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্ত হন যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন 4 দেশের রাষ্ট্রদূত। এই ইনস্টিটিউটের যা স্টাফ আছে, কেউ সময় ওরা কি দিন দেখিনি, রাত দেখিনি, আর পুরো যাভাবে মানুষের প্রাণটা বাঁচতে পারে ওইটাই করেছেন উনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোনের ঘটনায় আহতদের আরো উন্নত চিকিৎসা লাগলে সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। উই মাস্ট এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন টু হেল্প দিস এফেক্টেড পারসনস অফ বেবিজ। স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর। 21 জুলাই দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এখনও ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই ক্ষতিপূরণ দেওয়া হবে।
দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা নিশ্চয়ই। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ পড়বে 5,13,648 টাকা। মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া, খাবার এবং সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকেই প্রাথমিক নিবন্ধন শুরু হয়, আর নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। এবার বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আগামী হজ মৌসুমের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া এবং খাবার ও সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। ভিসার আবেদন করতে পারবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। চব্বিশের উত্তাল জুলাইয়ের এই দিনে সরকারি চাকরিতে 7% কোটা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন আপিল বিভাগ। ততদিনে সারা দেশে নিহত হয়েছেন শিক্ষার্থী সহ অনেক মানুষ, আহত কয়েক হাজার। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার। ফলে শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তারা। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে জেনে আসবো হাসান ওয়ালির প্রতিবেদনে। একদিকে ইন্টারনেটবিহীন দেশ, অন্যদিকে কারফিউ। কয়েকদিনে চলমান সহিংসতার ছাপ তখন পুরো জনপদে। এ যেন বিধ্বস্ত এক নগরী, যার পরতে পরতে বারুদের গন্ধ আর বোবা কান্না। পরিস্থিতি আঁচ করতে পেরে কোটা বাতিলের রিট শুনানি এগিয়ে আনে সরকার। 7 আগস্টের পরিবর্তে 21 জুলাই শুনানির দিন ধার্য হয়। পুরো দেশ তাকিয়ে আছে সর্বোচ্চ আদালতের দিকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় শুনানি। দীর্ঘ শুনানির পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে।
একদিকে যখন আইনি মারপ্যাচ, তখন অন্যদিকে দ্রোহের আগুনে দগ্ধ রাজপথ। গণহারে তখন চলছে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক মামলা। অন্যদিকে শিক্ষার্থীদের উপর তখনও চলছে শাসকের গুলি। এদিন ঢাকা সহ সারা দেশে ১৯ জন শহীদ হন। কোটা বাতিলের রায়ের পর আওয়ামী সরকারের মন্ত্রীরা জানান, শিক্ষার্থীদের দাবি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। এবার সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। কোটা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কুচক্রী মহল এখানে ধ্বংসাযজ্ঞ চালায়। আর সরকার নিজেকে রক্ষায় নাশকতার দায় বিএনপির ওপর চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপর দায় চাপানোর প্রচেষ্টা লিপ্ত রয়েছে। এদিকে ছাত্রদের দমাতে ইন্টারনেট বন্ধ থাকলেও খুদে বার্তায় সাংবাদিকদের বিবৃতি দেন ৫৬ সমন্বয়ক। যেখানে ৩ শতাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগ তুলে তারা বলেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। সমন্বয়কদের সামনে সারিতে রেখে আন্দোলন আরও গতিশীল করার পরিকল্পনা বাস্তবায়ন করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে জানিয়ে দেওয়া হতো যে প্রোগ্রামটি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। তখন আমরা আমাদের পার্টির সাথে কথা বলতাম, বিশেষ করে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এগুলো আমরা জানাতাম। তাহলে জানানোর পরে উনি আমাদের দলের অন্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে এবং মূল দল রয়েছে সেগুলোর সাথে সমন্বয় করে প্রোগ্রামটি আসলে ইমপ্লিমেন্ট করতো। পুরো প্রক্রিয়াটা আসলে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে এনে আন্দোলনকে ত্বরান্বিত করা হতো। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলছেন, এত হত্যাকাণ্ডের পর আর পেছনে ফেরার সুযোগ ছিল না। ১৬ তারিখ যে হত্যাকাণ্ডটা শুরু হলো, এটার পরে আমাদের আর কোটা সংস্কার, শুধুমাত্র কোটা সংস্কারে আবদ্ধ থাকাটা কোনোভাবেই যৌক্তিক না। এবং সেই জায়গা থেকে আমরা তখন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী পদত্যাগ সহ সরকারের ক্ষমা চাওয়া সহ আরও কিছু দাবি ওই সময় থেকেই করছিলাম। তখন কমপ্লিট শাটডাউনই কন্টিনিউ করার এক ধরনের সিদ্ধান্ত থাকে এবং আন্দোলন চলমান রাখা হয়। এদিন ভোরে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাকে চোখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং জ্ঞান হারানোর আগ পর্যন্ত নির্যাতন করা হয়। আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন দ্বারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। এর আগে বিকেলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি জানতে চান বিদেশি কূটনীতিকরা। একদিকে 93% কোটা বাতিল করে আদালতের রায়, অন্যদিকে রাজপথ রঞ্জিত ছাত্র জনতার রক্তে। ফলে মুক্তিকামী জনতা বেছে নিয়েছিলেন উত্তপ্ত এই রাজপথকেই। সেই পথ ধরে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে ধরা দিয়েছিল বাক স্বাধীনতা আর গণতান্ত্রিক অধিকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে দুদককে দেয়া দুবাই পুলিশের চিঠির জবাব 2-1 দিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আখতারুল ইসলাম। তিনি জানান, অবৈধ সম্পদ অর্জন সহ সব মামলার প্রয়োজনীয় নথি পাঠানোর প্রস্তুতি চলছে। যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। গেল জুন মাসের মাঝামাঝি সময়ে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দুবাই পুলিশ। এর পরপরই এই আসামিকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দুদক। চিঠির জবাবে 1 মাস পর বেনজিরকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়ে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করে সম্প্রতি বাংলাদেশকে চিঠি দেয় দুবাই পুলিশ। চিঠি হাতে পেয়ে নথিসহ জবাব প্রস্তুত করতে শুরু করেছে দুদক। দুবাই পুলিশ বাংলাদেশ সরকারের মাধ্যমে স্বরাষ্ট্র হয়ে দুদকে এসেছে। তো দুদকের মামলার সংশ্লিষ্ট যে বিষয়গুলো জানতে চেয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা, সেই বিষয়গুলোই মূলত ক্লিয়ার করে হয়তো 2-1 দিনের মধ্যে আবার পাঠাবেন। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি সহ অঢেল সম্পদ অর্জনের অভিযোগে 6টি মামলা করে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এ পর্যন্ত 6টা মামলা হয়েছে। 6টা মামলার মধ্যে একটা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার কাজ শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে 5 প্রশাসককে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে
ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে 5 ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে পর্যায়ক্রমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে জমাকৃত অর্থ মুনাফাসহ ফেরত পাবেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন ও প্রতিশ্রুত মুনাফা সহ টাকা ফেরতের দাবি জানান তারা। আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আজকে আমরা রাস্তায় আমরা বাসা ভাড়া দিতে পারছি না, চিকিৎসা খরচ করতে পারতেছি না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি যে সংসদে কথা দিয়েছেন হেয়ার কাট শিথিল হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে প্রজ্ঞাপনটা আপনি শিথিল করেন। গত বছর আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, অনিয়ম ও সুশাসনের ঘাটতিতে থাকা এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়া তদারকির জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবশেষ গত 8 জুন চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং এমডি হিসেবে আবেদুর রহমান শিকদার নিয়োগ পান। পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির প্রেক্ষাপটে প্রশাসকদের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে 5 ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে। একই বোর্ডে যুক্ত হবেন আরও অভিজ্ঞ ব্যক্তিরা। এমডি নিয়োগ করেছেন, বোর্ড আছেন এবং অভিজ্ঞ লোকদের দিয়েই, যোগ্য লোকদের দিয়েই বোর্ড গঠিত হয়েছে। হয়তোবা এখানে আরও বোর্ডে আরও কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞ লোকের অন্তর্ভুক্তিও হতে পারে। এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকার সুকুক বন্ডের মাধ্যমে বিনিয়োগ করেছে সরকার। অবস্থার উন্নতি হলেই আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটি যখন সঠিকভাবেই পরিচালিত হতে যাচ্ছে, অতএব জনগণের কাছে আমাদের দাবি বা অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরেন, ব্যাংকটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এবং আপনাদের সমুদয় অর্থই মুনাফা সহ আপনারা ফেরত পাবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের শিক্ষার্থীরা মাদকাসক্ত ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার মাধ্যমে এর সমাধান হতে পারে। সেই সঙ্গে শিক্ষকদেরও ক্লাসে নজরদারি বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে রাজধানীর মিরপুর পিটিআই এর প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী জানান, যেসব শিক্ষক সময় মতো স্কুলে যান না, পাঠদানে মনোযোগ নেই, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা অফিসারদেরকে স্কুলে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন তিনি। আগামী 9 আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের ইয়াং জেনারেশন তারা ড্রিল্ড হয়ে যাচ্ছে, লেখাপড়ার চেয়ে মোবাইল চলে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে আনন্দময় লেখাপড়া এবং খেলাধুলার মধ্য দিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, ট্র্যাকে আনতে হবে। সেই জন্য এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের নিচ তলার 2টি কক্ষ। দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরের 40 থেকে 50% পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোর 3:30 রাজধানীর ভাটারার সাঝের মায়া ভবনের নিচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে যায় 2টি কক্ষ। ভয়াবহ বিস্ফোরণে ভবনটির সব গ্লাসের পাশাপাশি ভেঙে পড়ে প্রধান ফটকও। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে বেরিয়ে যান বাসিন্দারা। গ্যাসের বোতল যেরকম খুললে দিলে, সাইডে দিলে শোষ শব্দ, প্রথমে এরপরে বিকট শব্দ হয়েছে। আমি উঠতে দিই, এই অবস্থা, গেট মেট সব বেহাকা হয়ে গেছে, ওয়াল মোয়াল সব পড়া। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন একই পরিবারের 3 জন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গ্লাস সব পড়া শুরু হয়েছে, গেট বাঁকা হয়ে গেছে এবং গ্রিল রড টড যা ছিল ওগুলো বাঁকা হয়ে গেছে, খুলে গেছে। সেফটি ফার্স্ট, কোনো ধরনের সেফটি ইস্যু থাকে আমরা তো ওইটা ভাড়াটিয়াদের সাথে কন্ট্রোল মেজারটা নিতে হবে আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে গ্যাস লিকেজ হয়ে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখানে 3 জন লোক ছিল ওই বাসায়, 2 রুমের একটা ফ্ল্যাট এবং 3 জনই আহত। বর্তমানে তারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে। চিকিৎসকরা বলছেন, শাহিনের শরীরের 50, ফাহিমার 45 ও হাফসার 40% দগ্ধ হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীতে সক্রিয় দুর্ধর্ষ মোটরসাইকেল চোর চক্র। মোটরসাইকেল রেখে কেউ চলে গেলেই 1 থেকে 2 মিনিটের মধ্যেই মাস্টার কি দিয়ে খুলে নিয়ে পালায়, এরপর বিক্রি করে দেয় ঢাকার বাইরে। জেলা পর্যায়ে চক্রের সদস্য পাঞ্চিং মেশিনে ভুয়া নম্বর বসায়, পরে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কাগজ বানিয়ে বিক্রি করে। চক্রের 8 সদস্যকে গ্রেপ্তারের পর 20টি চোরাই বাইক উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। 11 জুন সন্ধ্যা 7:19 রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে এক চোর। খিলবাড়ির টেকে চালক বাইক রেখে যাওয়ার 1 মিনিটের মধ্যেই গায়েব করে দেয় সেই চোর। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সেই চোরকে। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। তার তথ্যে গ্রেফতার হয় চক্রের মূল হোতা মোহাম্মদ রিপন। কুমিল্লার নাঙ্গলকোটে রিপনের তথ্যে অভিযান করতে গিয়ে উদ্ধার করা হয় 9টি মোটরসাইকেল, গ্রেফতার করা হয় আরও 2 জনকে। 4 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রের আরেক সদস্য নুরুজ্জামান ওরফে জামাল এখনো অধরা। হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় তাকে। এবার তাকে নিয়ে ময়মনসিংহ নেত্রকোনায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জন, উদ্ধার করা হয় আরও 11টি মোটরসাইকেল। জামালকে নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সদর থানা, ফুলপুর থানা এবং নেত্রকোনা সদর থানা থেকে আরও 11টি চোরাই মোটরসাইকেল, সর্বমোট 20টি উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ বলছে এই চক্রের মূল হোতা রিপনের নামে 33টি এবং জামালের নামে আছে 6টি মামলা। এরা ঢাকা থেকে মোটরসাইকেল চুরি করে ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্রি করে। সেসব জায়গায় পাঞ্চিং মেশিনে নতুন নম্বর বসানো হয়। এরপর বিআরটি এর অসাধু কর্মকর্তার মাধ্যমে কাগজপত্র তৈরি করে বিক্রি করে তারা। মোটরসাইকেল রেখে একটা অফিসে বা একটা বাজার করতে গিয়েছে, সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে সুকৌশলে চাবিটা ভেঙে বা নকল চাবি মাস্টার কি বলে তারা দ্রুত সময়ে মোটরসাইকেল নিয়ে অন্যত্র চলে যায়। কুমিল্লা এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় তারা এগুলো বিক্রি করে। গ্রেফতার আসামিদের রিমান্ডে নিয়ে বিআরটি এর অসাধু কর্মকর্তাদের নাম বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 1/11 শহীদ জিয়ার খুনি মোজাফফর। জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাতক্ষীরার জামায়াত এমপির ভিডিও ঘিরে বিতর্ক। দ্বিতীয় স্ত্রী দাবি করলেও চাকরির সুপারিশ করা বায়োডাটায় অবিবাহিত উল্লেখ তরুণীর। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে মোদির পদত্যাগ দাবি। বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল, প্রিয়াঙ্কা সহ আটক অনেকে। যন্তর মন্তরে ককরোচের অবস্থান। এই ছিল রাতের সময়।